নমস্কার। ডিএনএ স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য ডিএনএ স্টুডিওতে সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কালো বিড়াল। সৈয়দ মুস্তফা সিরাজ জন্মগ্রহণ করেন 14ই অক্টোবর 1930 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন প্রখ্যাত বাঙালি লেখক, যিনি প্রায় 150টি উপন্যাস এবং 300টি ছোট গল্প রচনা করেছেন। তার মধ্যে তার জনপ্রিয় উপন্যাস অলীক মানুষ 1994 সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করে। তিনি গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকারের স্রষ্টা ছিলেন এবং তার কিছু গল্প ফালতু ও ভারতবর্ষের মতো চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। শুরু হচ্ছে আজকের আমাদের গল্প কালো বিড়াল। এই নিয়ে পরপর 3 দিন, দিন না বলে সন্ধেবেলা বলাই উচিত, জগমোহন বেড়াতে বেরিয়ে ঠিক একই জায়গায় একটা কালো বেড়াল দেখতে পেলেন। কালো বেড়াল এমন বিদঘটে কিছু প্রাণী নয়, কিন্তু একই জায়গায় একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকবে কেন সে? আর জায়গাটাও তো সন্দেহজনক। গদাইবাবুর আম বাগানে, কিছুদিন আগে যেখানে মোনাই ফকিরের লাশ পড়ে থাকতে দেখা গিয়েছিল, সেখানে। মোনাই ফকিরের আস্তানা একটু দূরে অবশ্য। সে নাকি লটারিতে অনেক টাকা পেয়েছিল, তারপর ডাকাত পড়েছিল রাত্রিবেলা। সকালে দেখা গেল ফকিরের লাশ পড়ে আছে গদাইবাবুর বাগানের ধারে। ধর আর মুন্ডু আলাদা হয়ে পড়ে আছে। সে এক বীভৎস দৃশ্য। মোনাই ফকির কালো আলখাল্লা পরে থাকতো, মাথার টুপিও ছিল কালো। গাজার নেশায় সব সময় চোখ দুটো রাঙা। আস্তানা বলতে একটা পুরনো বাদশাহী আমলের মুসলমান সাধুর কবরের ওপর পাথরের একতলা ঘর। কবরের পাশেই মোনাই ফকির খেত আর ঘুমতো। ওখানেই তার সংসার আর সাধন ভোজন। হাটবারে লোকেরা এসে তার কাছে ওষুধ চাইতো, ভূত ভবিষ্যৎ জানতে চাইতো, সাথে পয়সা করিও দিত। এহেন ফকির মানুষ লোভের বশে লটারির টিকিট কিনেছিলেন। একেবারে নাকি ফার্স্ট প্রাইজ পেয়েছিল। কমপক্ষে লাখ টাকা তো বটেই। চারদিকে হইচই পড়ে গিয়েছিল এই খবরে। কথায় বলে লোভে পাপ, পাপে মৃত্যু। ফকির বেচারা প্রাণে মারা গেল। জগমোহন রোজ নদীর ধার অব্দি বেড়াতে যান বিকেলে। সন্ধেবেলা লাঠি ঠুক ঠুক করে বাড়ি ফেরেন। ওই সব কথা ভাবতে ভাবতেই হাঁটেন। আমবাগানের ধারে এসে একবার তাকান জায়গাটার দিকে এবং শিউরে ওঠেন। মনে হয় আবছা আধারে ধর আর মুন্ডু আলাদা রেখে ফকির শুয়ে আছে, আর মুন্ডুটা যেন মিটি মিটি হাসছে তার দিকে তাকিয়ে। অমনি জগমোহন চলার গতি বাড়ান। গলার ভেতর রাম নাম 2-4 বার হয় না এমন নয়। তারপর এক সন্ধ্যাবেলা হঠাৎ এই কালো বেড়ালের আবির্ভাব। প্রথম দিন বিশেষ গা করেননি, দ্বিতীয় দিন একটু চমকেই উঠেছিলেন, তৃতীয় দিন তো ভীষণ ভড়কে গেলেন ফকিরের কালো আলখাল্লার কথা মনে পড়তেই। জগমোহন এই মফস্বল শহরের একজন রিটায়ার্ড উকিল। বয়স হয়েছে প্রায়। মাথার চুল তুলোর মতো সাদা। বিকেলবেলা কিছুক্ষণ নদীর ধারে পার্কে গিয়ে না বসলে জীবন বড্ড একঘেয়ে লাগে। রাশ ভারী চেহারার মানুষটি যখন মোটাসোটা ছড়ি অর্থাৎ রীতিমতো লাঠিটি নিয়ে ঠুকঠাক করে হেঁটে যান, পথে সবাই খুব সম্ভ্রম রেখে কথা বলে। সন্ধেবেলা গদাইবাবুর বাগানের ওদিকটায় রাস্তার ল্যাম্পপোস্ট থেকে মিটে মিটে আলো ছড়ায়। সেই আলোয় কালো বেড়ালের জলজলে হলুদ চোখ জোড়া যেন জগমোহনের মনে গেঁথে গেল। সে রাতে আর ঘুমোতেই পারলেন না তিনি। চোখ বুজলেই দেখতেন যেন কালো বেড়ালের হলুদ চোখ জোড়া
তার দিকেই তাকিয়ে। আতঙ্কে রক্ত ঠান্ডা হয়ে যায় বুঝি। নাতি দিবু খুব ডানপিটে ছেলে, সদ্য ক্লাস 9-এ উঠেছে। এরই মধ্যে সব রকম খেলাধুলায় নাম কুড়িয়েছে সে। জগমোহন দিবুকে আজ সঙ্গে নিলেন। দিবু কি খেলা ছেড়ে বিকেল বেলাটা বুড়ো দাদুর সঙ্গে বেড়াতে বেরোবো ছেলে? অনেক বলে কে লোভ দেখিয়ে তবে সে রাজি হয়েছে। ফেরার পথে মেধুর রেস্তোরাঁয় কাটলেট কিংবা অম্বুর মিষ্টান্ন ভাণ্ডারে যথেষ্ট রসমালাই খাওয়াবার কথা দিলেন জগমোহন। দিবু কাটলেট আর রসমালাইয়ের ভীষণ ভক্ত। দিবু যখন সঙ্গে আছে, জগমোহনের তখন ভয় কিসের? এখন তিনি আলেকজান্ডার দি গ্রেট। কই, এবার আয় দেখি বেটা কালো বেড়াল অথবা মোনাই ফকির আমার সামনে, মাথা ছাতু করে ফেলবো এবার। আজ পার্ক থেকে একটু দেরি করেই ফিরছিলেন জগমোহন। দিবুর সঙ্গে আদালতের অনেক গল্প করতে করতে আসছিলেন তিনি। কোন হাকিম এজলাসে বসে ঢুকতেন, কোন হাকিম মামলার রায় পড়ার আগেই জোর হেসে ফেলতেন, এইসব ক্যারিকেচার শুনে দিবু হেসে খুন। রাশভারী গম্ভীর চেহারার দাদুকে এমন রসিকতা করতে আগে শোনেনি সে। কখন গদাইবাবুর আমবাগানের কাছে এসে পড়েছেন খেয়াল নেই। এসে যেই ডাইনে মুখ ঘুরিয়েছেন, সঙ্গে সঙ্গে জগমোহন বাবুর শরীরে একটা শিহরণ খেলে যায়। তিনি দেখতে পেয়েছেন সেই বিদঘুটে কালো বিড়ালটাকে। একই ভঙ্গিতে বসে আছে সে, তীব্র জলজলে হলুদ চোখ তার দিকেই চেয়ে আছে। আর আজ যেন গোফের তলায় কেমন একটা হাসি ফুটে আছে তার। জগমোহন অমনি লাঠি তুলে চেঁচিয়ে উঠলেন। দিবু অবাক হয়ে বলল, কি হলো দাদু, কি হলো? কাকে মারতে যাচ্ছ? ওই ওই যে ওই কালো বিড়ালটাকে। বিড়াল? দিবু আরো অবাক। কই, কোথায় বিড়াল? ওই তো, দেখতে পাচ্ছিস না? ওই যে। দিবু হাসতে লাগলো, বলল, তোমার চোখ সত্যিই খারাপ দাদু। ওটা তো একটা কালো কাঠ, ওই দেখো পড়ে আছে ওখানে। সে দৌড়ে গিয়ে এক টুকরো কাঠে লাথি মারল। জগমোহন দেখলেন বিড়ালটা সত্যিই কাঠ হয়ে গিয়েছে। তখন নিজের ভুল বুঝতে পেরে তিনি পা বাড়ালেন। মনটা কেমন যেন বিষণ্ণ হয়ে আছে। একেই বলে রজ্জুতে সপ্রভম, অর্থাৎ তড়িকে সাপ মনে করা। ছ্যা ছ্যা, কি লজ্জার কথাই না। কিন্তু কিছুটা গিয়ে হঠাৎ মনে হলো যেন চাপা স্বরে বেড়ালটা ডেকে উঠল। অমনি তিনি ঘুরে দাঁড়ালেন, আর ঘুরতেই তিনি আঁতকে উঠলেন। নিজের চোখকে তিনি নিজেই বিশ্বাস করতে পারছেন না এখন। সেই কালো বেড়ালটা তার পেছন পেছন আসছে। জগমোহন ফের লাঠি তুলে চেঁচিয়ে উঠলেন। দিবু এবার রেগে গিয়ে বলল, আহ দাদু, আবার কি মারতে যাচ্ছ তুমি? জগমোহন কাঁপতে কাঁপতে বললেন, বিড়াল, সে কালো বিড়াল। আরে কই বেড়াল? ওই তো। দিবু আরো রাগ দেখিয়ে বলল, তোমার মুন্ডু, আমি চললুম। কালো বেড়ালটা এখন একটু সরে গিয়ে রাস্তার পিছে বুক ঠেকিয়ে বসে আছে। এ রাস্তাটা নির্জন। জগমোহন প্রায় আর্তনাদ করে উঠলেন। দিবু, দিবু যাস নে, দিবু, দিবু যাস নে। কাটলেট, রসমালাই খাবি নে মনে? দিবু, দিবু যাস নে দিবু। তখন দিবু দাঁড়ালো, তারপর হাসতে হাসতে বলল, বেড়ালকে এত ভয় কিসের বলো তো দাদু? বেড়াল ইজ বেড়াল, বুঝলে দাদু? জগমোহন হাঁটেন আর বারবার পেছো ফেরে তাকান। আশ্চর্য, কালো বিড়ালটার সঙ্গে তার দূরত্ব সেই একই থেকে গেছে। ভিড়ে ভরা বড় রাস্তায় পৌঁছে অবশ্য আর তাকে দেখতে পেলেন না তিনি। সেই রাতে জগমোহন অস্থির, চোখে ঘুম নেই। একটা ব্যাপার স্পষ্ট বোঝা যাচ্ছে,
বেড়ালটাকে তিনি একা দেখতে পান, আর কেউ পায় না। দেবু দেখতে পায়নি তো। আর তার চেয়ে বড় কথা, দিবুকেও বেড়ালটা গ্রাহ্য করলো না। একবার বেমালুম কাঠ সেজে, দ্বিতীয়বার তার সামনে অদৃশ্য হয়ে। শুধু তাই নয়, জগমোহনকেও কতবার সে অনুসরণ করলো, আর কত দূর অব্দি। অতএব বেড়ালটা সেই মনাই ফকিরের আত্মা, অর্থাৎ ভূত। হায় হায়, এতকাল পরে এই বুড়ো বয়সে জগমোহন একটা ভূতের পাল্লায় পড়লেন। কথাটা যতই ভাবছেন, আতঙ্কে তার রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। খালি মনে হচ্ছে আর কেউ তাকে বাঁচাতে পারবে না। বাড়িটা শহরের শেষ প্রান্তে। জগমোহনের ঘরের পেছনে জঙ্গুলে জায়গা খানিকটা, তার ওধারে সেই নদী। এমন জায়গায় বাড়ি করাই ভুল হয়েছিল আমার। তার উপর মশারও খুব উপদ্রব 12 মাস। তবে একটা সুবিধে রয়েছে এখানে, মশারের ভেতর শুয়ে থাকার ফলে রাতের বেলা নিজেকে নিরাপদ ভাবতে পারছেন তিনি। বেড়াল হোক আর ভূত প্রেতই হোক, মশারের ভেতর ঢুকতে পারবে কি? না পারাই উচিত। কোন বইয়ে যেন পড়েছিলেন, মশারির ভেতর মানুষ খুব নিরাপদ। দেয়াল ঘড়িতে রাত 12টার ঘন্টা বাজল। তারপরই জগমোহন বাবু শুনলেন। অমনি চমকে মুখ তুললেন। বাইরে অন্য পাশের রাস্তার আলো ট্যারচা হয়ে একটা জানলায় পড়েছে, আর সেখানেই ফের আবির্ভূত হয়েছে সেই কালো বেড়াল। একই দৃষ্টে তাকিয়ে আছে জগমোহন বাবুর দিকে। জলজলে হলুদ দুটো চোখ, অন্ধকারে যেন ভয় লাগছে তার। মশারের ভেতর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে তাকে। গোফের তলায় তেমনই একটা হাসি ফুটে আছে। এখন হাসিটা কেমন ক্রূর হয়ে আছে তার। কালো বেড়ালটা ফের বলল। জগমোহন ততক্ষণে একেবারে মরিয়া হয়ে উঠেছেন। বাদরের বেলায় যেমন, ভূতের বেলা তো সে একই কথা। বেশি পাত্তা দিতে নেই এদেরকে। পাত্তা দিলেই মাথার উপর উঠে বসে। ভূতকে ভয় করলেই ভূত আরো পেয়ে বসবে। অতএব জগমোহন ভয়ে চুপে চেপে সোজা ভেঙচি কাটলেন ভূত অর্থাৎ কালো বেড়ালটাকে। কালো বেড়ালও সঙ্গে সঙ্গে বলে উঠল। আর ততক্ষণে জগমোহন টের পেলেন তিনি বেড়ালের ভাষা বুঝতে পেরেছেন। কি বলতে চেয়েছে সেটাও ঠাহর করতে পারছে সে। কালো বেড়াল বলছে, টাকা। জগমোহন হতভম্ব হয়ে বললেন, টাকা? কিসের টাকা? কেন, লটারি টাকা। জগমোহন বললেন, বলো কি হে? কেন উকিল বাবু, আমার লটারিতে পাওনা টাকার কথা ভুলে যাচ্ছেন? ঠিক না? কি মুশকিল, তোমার লটারির টাকা তো তোমায় খুন করে ডাকাত বেটারে নিয়ে পালিয়েছে। জগমোহন বললেন, ও, বুঝেছি। তা তুমি কি আমাকে মামলা করতে বলছো তোমার হয়ে? বলো ছাই, ডাকাত বেটাদের কি আমি চিনি? তুমি বরং দারোগা বাবুর কাছে যাও, তিনি তোমার টাকা উদ্ধার করে দেবে। ও বেটাদের জেলে পড়ে দেওয়ার দায়িত্ব ওনার। ও কথা বললে চলবে না উকিল বাবু। চলবে না মানে? আমি তো কবে ওকালতি ছেড়ে দিয়েছি। টাকা টাকা টাকা, কোনো কথা শুনবো না, টাকা চাই আমার। জগমোহন বিবৃত হয়ে মানুষের ভাষায় বললেন, কি আপদ বলো তো, ভাগ এখান থেকে ভাগ, নইলে লাঠি পেটা করবো এবার। কালো বেড়াল এবার নিজের ভাষায় তবে রে বুড়ো বলে এক লাফে মশারির ছাদে এসে পড়ল। অমনি পটাপট দড়ি ছিঁড়ে মশারি আর বেড়াল পড়ল জগমোহনের ওপর। মুহূর্তে হুলস্থুল ঘটে গেল। জগমোহন আর্তনাদ করতে লাগলেন। মশারির ভেতর চড়িয়ে মরিয়ে খাটের নিচে পড়ে গেলেন জগমোহন। বাড়ির সবাই জেগে গেল। দরজায় ধাক্কা দিতে থাকলো সবাই।
কিন্তু দরজা খুলবেটা কি? শেষে প্রচন্ড ধাক্কায় কপাট ভেঙে ফেলা হলো দরজার। তারপর মশারি থেকে উদ্ধার করা হলো জগমোহনকে। দিবুর বাবা প্রণবেশ বললেন, কি কাণ্ড বলতো, মশারির দড়ি ছিল কিভাবে? দিবুর মা অরুণা বললেন, নিশ্চয়ই বেড়াল পড়েছিল। আমি তো জেগেই ছিলুম, কখন থেকে শুনছিল এই ঘরে যেন বেড়াল ডাকছে। ভাবলুম দুয়ে বেড়ালের ঝগড়া বেঁধেছে। জগমোহন অতি কষ্টে বললেন, বলছিলাম, এক গ্লাস জল পাওয়া যাবে? হ্যাঁ, কথাটা তো ঠিক, দুই বেড়ালের ঝগড়া বলা যায়, কিন্তু ঝগড়াটা টাকা নিয়ে, লটারির টাকা। ব্যাপারটা ভারী রহস্যময়। মাথা মুন্ডু খুঁজে পাচ্ছেন না জগমোহন বাবু। জল খেয়ে সুস্থ হয়ে জগমোহন বললেন, আচ্ছা, কি বলছিলে বৌমা? বেড়ালের ঝগড়া নাকি? হ্যাঁ, মনে হচ্ছে দুটো বেড়াল ঝগড়া করতে করতে আপনার মশারির ওপরই পড়েছি। জগমোহন জোরে মাথা নেড়ে বললেন, না, টাকা, লটারির টাকা। তার মানে? বাবা, লটারির টাকা মানেটা কি? জগমোহন ব্যস্তভাবে উঠে দাঁড়ালেন। তারপর হাঁটু মুড়ে খাটের তলায় ঢুকলেন। বাড়ির লোকেরা হতভম্ব। দিবু ঘুম জড়ানো চোখে তাকিয়ে বলল, ও দাদু, ওখানে ঢুকছো কেন? বেড়ালে ভয়? তাই শুনে রাঁধুনি হরু ঠাকুর, কাজের লোক আন্নাকালী আর চাকর নবা পরস্পর চাওয়াচাওয়ি করে ফিকফিক করে হাসতে লাগলো। অরুণা ধমক দিয়ে বললেন, এতে হাসির কি আছে? যাও গিয়ে শুয়ে পড়ো সব, সকাল সকাল উঠতে হবে, দেওঘরে ঠাকুর বসবে না কাল, কত কাজ। ওরা বেজার মুখে যে যার জায়গায় চলে গেল। খাটের তলায় ঘষ্টানো শব্দ হচ্ছিল। জগমোহন কি একটা টেনে বের করেছেন, একটা পুরনো সুটকেস। ইস, একেবারে ভুলে গিয়েছিলাম। হায় ভুলো মন আমার। মনাই ফকির খুন হওয়ার কদিন আগে এটা আমায় রাখতে দিয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছে ডাকাত বেটারা খামোকা বেচারাকে খুন করে গেল। খামোখাও হয়তো নয়, রাগে। টাকাগুলো যদি পেত তাহলে আর খুন করতো না তাকে। পায়নি বলেই রেগে মেগে মুন্ডু কেটে ফেলেছিল। কিন্তু দেখো, আমি স্বপ্নেও ভাবিনি সুটকেসের মধ্যে কি ভুল, কি ভুল। একদিকে ছোট তালা আটকানো। প্রণবেশ বললেন, ও বাবা, ব্যাপারটা কি সেটা একটু খুলে বলবে? সুটকেসটা টেবিলে রেখে জগমোহন বললেন, বলবো আবার কি? মনাই ফকিরের টাকা। শিগগির একটা জাবির খুঁজে আনো তো। তালা না খুললে মনে হয় এটাকে ভাঙতেই হবে শেষ পর্যন্ত। মোনাই ফকিরের আস্তানা ঘিরে জগমোহন একটা অনাথ আশ্রম বানিয়ে দিয়েছেন। অনাথ ছেলেমেয়েরা সেখানে লেখাপড়া শিখছে, কারিগরি কাজ শিখে মানুষ হচ্ছে তারা। মোনাইয়ের লটারির টাকা। জগমোহনও কিছু দিয়েছেন নিজের পুঁজি থেকে। আজকাল সেই অনাথ আশ্রম নিয়ে থাকেন তিনি। বাকি জীবনের জন্য একটা ভালো কাজ পেয়ে গেছেন। কালো বেড়ালটা শেষবার দেখেছিলেন অনাথ আশ্রম উদ্বোধনের দিন। কলকাতা থেকে এক মন্ত্রী মশাই গিয়েছিলেন উদ্বোধন করতে। জগমোহন দেখেছিলেন। অত ভিড়ের মধ্যে কালো বেড়ালটা দিব্যি এসে তার দু পায়ের ফাঁকে কিছুক্ষণ বসে থাকলো। পাটা যেন কেমন শিরশির করছিল। তবু আর ভয় পাননি জগমোহন। এমনকি যাওয়ার সময় বেড়ালটা ম্যাও বলে কৃতজ্ঞতা জানিয়ে গেল। মোনাই ফকিরের আত্মা শান্তি পেয়েছে। আর জগমোহনকে জ্বালাতে আসে না সে। অবশ্য জগমোহন এখন কদাচিৎ কালো বেড়াল দেখলে চমকে ওঠেন, তবে আর মার মার বলে তাড়া করেন না। এরা তো আর ভূত নয়, নেহাত পাড়ার হলো। একটু হেসে বেড়ালের ভাষায় দমক দিয়ে শুধু বলেন,
ম্যাও, অর্থাৎ তুই আবার কে রে? শেষ হলো আজকের আমাদের গল্প, সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কালো বিড়াল। কথকের ভূমিকায় ছিলাম আমি সুদীপ, এবং অন্যান্য চরিত্রে ছিল রূপসা, দেবজিৎ এবং আমি সুদীপ। পোস্টার ডিজাইনে তিয়াশা এবং সাউন্ড মিক্সিংয়ে টিম ডিএনএ স্টুডিও। পরবর্তী গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব ডিএনএ স্টুডিওতে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন বলুন তো আপনারা? এত তাড়াহুড়ো করলে কি চলে মশাই? আগে একটা কথা শুনুন, আমাদের চ্যানেলে এবারে মহালয়াতে একটা আকর্ষণীয় চমক আনতে চলেছি আমরা। যদি কান পাতন আমাদের চ্যানেলে, তাহলে অবশ্যই মহালয়াতে ঠিক ভোর 5টার সময় চলে আসবেন আমাদের ডিএনএ স্টুডিও চ্যানেল পেজে, এবং সঙ্গে সঙ্গে আপনারা গল্পটা পাবেন আমাদের এক্সক্লুসিভ স্পটিফাইতেও।